আমরা আমাদের এই 3 দফা দাবি এইখানে লিখে ডকুমেন্টেড করে নিয়ে এসেছি। এইটা আমরা প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দিতে চাই। উপদেষ্টাদের সময় হয় সিনেমা দেখতে যাওয়ার, উপদেষ্টাদের সময় হয় কনসার্ট দেখতে যাওয়ার। আর 1 ঘন্টা সময় আছে, আর 1 ঘন্টার মধ্যে 3টার মধ্যে যদি আমরা কোনো রেসপন্স না পাই। দর্শক, আবার অনেকদিন পর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিলের কর্মসূচি। সেই কর্মসূচি এই ঘটনা দেখা মানে এক একজন কমেন্টে এক এক রকম মন্তব্য করেছেন যে এই সমন্বয়করা যে দেশ চালাবে, এদের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আসলে একটা জিনিস তো সামনে নিয়ে আসছে। মানে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? তো তাদের হাতে রাষ্ট্র গেলে কি রাষ্ট্র জগা খিচুড়ি হবে, নাকি আসলে রাষ্ট্র সুন্দরভাবে চলবে? কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার পর আসলে কিন্তু সমালোচনার ইস্যু তৈরি হয়ে গেছে। তবে মাঝে মাঝে থাকে না যে বেশি ভালো করতে গিয়া একটু ভেজাল তৈরি হয়ে যায়, বিষয়টা এরকমই ছিল সমন্বয়কদের বেলা। আমার কাছে মনে হয় যে সবগুলাই বাচ্চা পোলাপেন, বাট ঘটনা অনেক বড় ঘটাই দিছে। আর এখন যে ঘটনাগুলো ঘটছে সেখানেও আবেগের অনুভূতির বা জনগণের পালসকে মিক্স আপ। ডক্টর ইউনূস সাহেবের কাছে জিজ্ঞেস করতে চাই, আজকে আপনাকে বলতে হবে ক্যান্টনমেন্ট থেকে 626টা খুনিকে ছেড়ে দিয়েছে কে, আপনাকে বলতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি আসলে যে শিক্ষার্থীরা রাস্তায় থাকবে এটি কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয়। একইভাবে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে না। আমরা এখনো বসে আছি, আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই। আমরা কিন্তু 3টার পথে রাজপথে শুয়ে পড়বো। এরপর যদি গাড়ি নিয়ে যেতে হয় আমাদের লাশের উপর দিয়ে কিন্তু যেতে হবে বলে দিলাম। আবারও শিক্ষার্থীরা রাজপথে ডক্টর ইউনূসের কাছে 3 দফা দাবি নিয়ে। দর্শক শ্রোতা, কি হচ্ছে এই ঢাকা শহরের মধ্যে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে? যেভাবে শেখ হাসিনাকে ঘেরাও দেওয়া হয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। এবং তাদের দাবি কি? তারা 3টি দাবি করেছে ডক্টর ইউনূসের কাছে, এবং এই 3টি দাবি যদি ডক্টর ইউনূস না মানেন তাকে কিন্তু অনেক পস্তাতে হবে। এইটাই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলতেছে। এবং শিক্ষার্থীরা আরও বলতেছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, দেশের মধ্যে নাকি অনেক স্বৈরাচার রয়েছে যাদেরকে ডক্টর ইউনূস বিদায় করতে হবে। তাদের নাম প্রকাশ করবে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কে কে এর সাথে জড়িত রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শিক্ষার্থীরা কিভাবে রাজপথের মধ্যে এইসব করতেছে, এবং তাদেরকে থামানোর জন্য ডক্টর ইউনূস কি করবেন? তিনিও কি শেখ হাসিনার মতো হয়ে যাবেন? শেখ হাসিনা যেভাবে স্বৈরাচারী করতো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করতেছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা ঘটনাস্থলে গিয়ে সবকিছু আপনাদেরকে লাইভ আকারে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। সর্বশেষ কিন্তু এর সমাধান হয়, সেই সমাধানগুলো আপনারা দেখে যাবেন। এই যে দেখুন, আমরা আজকে এখানে যারা অনশনে অংশ নিয়েছি, আমরা কিন্তু সবাই সকালে খাবার পরে এরপরে আমরা আর কিছু খাই নাই। এবং আমরা কখন খাবো এইটা ঠিক করবে বাংলাদেশ সরকারে এখন যারা উপদেষ্টা আছেন। আমরা এখানে অনশনে থাকি, রেস্ট টেস্ট করে হালকা ভাত ঘুম দিয়ে তাদের যদি মনে হয় যে জুলাই যোদ্ধার ভাই বোনেরা রাজপথে বসে আছে এবং তাদের দাবি 3টা। প্রথম দাবি, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অনতিবিলম্বে বাতিল করতে হবে। সরকার এখনো খুনি কসাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এখন তাদেরকে পুনর্বাসন করবার চেষ্টা করছে। সুতরাং সরকারকে অনতিবিলম্বে খুনি কসাই গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নাম্বার 2, যেই দলটা গণহত্যা করেছে তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত প্রত্যেক কমিটিতে যতগুলো সন্ত্রাসী আছে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। তাদের হাত থেকে, গুপ্ত হত্যা থেকে বাংলাদেশের ছাত্র জনতাকে রক্ষা করতে, বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। এবং 3 নম্বর দাবি হচ্ছে, বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছে, রাজপথে সংগ্রাম করেছে, সেই বিপ্লবী জুলাই যোদ্ধাদের ঢাকা রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা ছাত্র জনতা জুলাই যোদ্ধার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
যদি না পারেন আমাদের এই দাবি, আমরা এখন কোনো উপদেষ্টাকে বিশ্বাস করি না, কারণ সকল কথা তারা ডক্টর ইউনূস সাহেবের উপর দিয়ে চালিয়ে দেয়। যেহেতু ডক্টর ইউনূস সাহেব ছাড়া এখন আর কোনো কাজ হয় না, সুতরাং আমরা আমাদের এই 3 দফা দাবি এইখানে লিখে ডকুমেন্টেড করে নিয়ে এসেছি। এইটা আমরা প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দিতে চাই। যদি আমরা আপনাদেরকে সময় ফ্রেমওয়ার্ক বেঁধে দিচ্ছি, এখন বাজে 1:45, এখন আমাদের উপদেষ্টা মহোদয়রা লাঞ্চ করবেন, লাঞ্চের সময় দিলাম, তারপরে চা কফি খাবেন সেই সময়ও দিলাম। এখান থেকে সচিবালয়, এখান থেকে যমুনা, এখান থেকে মন্ত্রীপাড়া 5 মিনিটের সময়। 3টার মধ্যে, আবার বলি 3টার মধ্যে ছাত্র জনতার কাছ থেকে যারা এখন অনশনে আছে এই 3 দফা দাবি নিয়ে, যে কোনো একজন উপদেষ্টাকে এসে এই দাবি আমাদের কাছ থেকে গ্রহণ করতে হবে এবং এই দাবি গ্রহণ করে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে। যদি 3টার মধ্যে আপনারা এটা না করতে পারেন, আমাদের ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা যেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমাদের লিখিত ডকুমেন্ট দিয়ে আসি। এই প্রস্তাব আমরা মানি না, কারণ উপদেষ্টাদের সময় হয় সিনেমা দেখতে যাওয়ার, উপদেষ্টাদের সময় হয় কনসার্ট দেখতে যাওয়ার। তাহলে উপদেষ্টাদের কেন 5 মিনিট সময় হবে না জুলাই যোদ্ধাদের অনশনে আসবার আমরা জানতে চাই। সুতরাং 3টার মধ্যে কোনো একজন উপদেষ্টা এখান থেকে এসে ছাত্র জনতার সাথে কথা বলে আমাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে। অথবা আর একটা অপশন দিচ্ছি, আপনারা যদি আমাদেরকে, আমাদের মধ্য থেকে একটি টিমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যেতে চান, তাহলে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে 2 মিনিটের জন্য হলেও আমরা তার হাতে এই দাবি তুলে দিতে চাই। তার পরিবর্তে অন্য কারোর সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা দেখা করব না। সুতরাং আর 1 ঘন্টা সময় আছে, আর 1 ঘন্টার মধ্যে 3টার মধ্যে যদি আমরা কোনো রেসপন্স না পাই, আমরা এখনো গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি, আমরা এখনো বসে আছি, আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই, আমরা কিন্তু 3টার পথে রাজপথে শুয়ে পড়বো। এরপর যদি গাড়ি নিয়ে যেতে হয় আমাদের লাশের উপর দিয়ে কিন্তু যেতে হবে বলে দিলাম। সুতরাং 3টার মধ্যে হয়তো প্রধান উপদেষ্টার সাথে আমাদেরকে দেখা করিয়ে দিবেন, অথবা একজন উপদেষ্টা এখানে এসে আমাদের লিখিত দাবি আপনারা গ্রহণ করবেন। এর বাইরে আমাদের আর কোনো কথা নাই। ইনকিলাব জিন্দাবাদ, লাল জুলাই জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ফোন করে বলো তো এখানে আসতে। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিলের কর্মসূচি, সেই কর্মসূচিটি পালন করেছে ইনকিলাব মঞ্চ, পুলিশ বাধা দিয়েছে। এর আগে আপনারা মাঝখানে জানেন যে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রায় প্রতিনিয়তই অবস্থান ধর্মঘট মিছিল সেগুলো একেবারে লাগাতার ভাবে লেগেছিল। যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন, তারপরে বিভিন্ন সংগঠন দল তাদের নানা দাবি দাওয়া নিয়ে হাজির হতেন। তারপরে সেই আশেপাশে অঞ্চলে নিষিদ্ধ করা হয় সভা সমাবেশ সবগুলো। তো অনেকদিন পর ইনকিলাব মঞ্চ এই সমাবেশটি করলো। জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা সহ 3 দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে ইনকিলাব মঞ্চের মিছিলে বাধা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়েছেন। রোববার দুপুর 12:30টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে এই পদযাত্রা শুরু করেন। মিছিলটি মৎস্য ভবন হয়ে দুপুর 1টার দিকে কাকরাইল মসজিদে এলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ও এপিবিএন সদস্যদের যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার 2 পাশেই ব্যারিকেড দিতে দেখা যায়। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডান পাশের রাস্তার এক পাশে বসে পড়েন, তবে ওই রাস্তার 2 পাশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলছেন, জুলাই আন্দোলনের ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
যেখানে আমাদের শোনার কথা খুনি আওয়ামী লীগের বিচার হচ্ছে, সেখানে আমাদের শুনতে হচ্ছে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ারকে হুমকি দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া 5 জনকে হত্যা করা হয়েছে, অথচ এসব হত্যাকাণ্ডের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি বলেন, আমরা শুনেছি সেনানিবাসে 626 জন ছিলেন, তাদেরকে কে পালাতে দিয়েছে? যারা পালাতে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? তিনি আরো বলেন, আমরা আন্দোলনকারীদের নিরাপত্তা সহ 3টি দাবি জানিয়েছি। পুলিশ আমাদের এখানে অবস্থান করার অনুরোধ করেছে। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টাদের কেউ এসে আমাদের দাবির কাগজ না নিয়ে যাচ্ছে, আমরা ততক্ষণ অবস্থান করব। 3টি দাবি হচ্ছে, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে, সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের পরিপূর্ণ নিরাপত্তা দিতে হবে। এই হচ্ছে দর্শক দাবি। তাই না? এখন এই দাবি দেওয়া যদি আবার শুরু হয়, বিশেষ করে উপদেষ্টাদের এই দাবি দেওয়া, মানে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে, তাহলে কিন্তু আরো নানান দল সংগঠন আছে, তারাও আস্তে আস্তে প্রোগ্রাম শুরু করবে, যেটা প্রধান উপদেষ্টার জন্য বিব্রতকর হবে। এই ঘটনা দেখা মানে এক একজন কমেন্টে এক এক রকম মন্তব্য করেছেন যে এই সমন্বয় একটা যে দেশ চালাবে, এদের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আসলে একটা জিনিস তো সামনে নিয়ে আসছে, মানে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? তো তাদের হাতে রাষ্ট্র গেলে কি রাষ্ট্র জগা খিচুড়ি হবে, নাকি আসলে রাষ্ট্র সুন্দরভাবে চলবে? কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার পর আসলেই কিন্তু সমালোচনার ইস্যু তৈরি হয়ে গেছে। তবে মাঝে মাঝে থাকে না যে বেশি ভালো করতে গিয়া একটু ভেজাল তৈরি হয়ে যায়, বিষয়টা এরকমই ছিল সমন্বয়কদের বেলা। আমার কাছে মনে হয় যে সবগুলাই বাচ্চা পোলাপেন, বাট ঘটনা অনেক বড় ঘটাই দিছে। আর এখন যে ঘটনাগুলো ঘটছে, সেখানেও আবেগের অনুভূতির বা জনগণের পালসকে মিক্স আপ করে যেটা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন যে গতকালকে এই উপমহাদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান, আমি খুবই ভক্ত ওনার, অনেকগুলা গান আপনারা ওনার জানেন, শুনেছেন। তো তিনি আপনার গতকালকে বাংলাদেশে এসেছেন, এবং কি এই জুলাই অভ্যুত্থানে নিহত আহত যারা ব্যক্তিরা আছেন তাদের পরিবারকে অর্থ সহায়তা দিতে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। তো রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে ভিন্ন একটা বিষয় আমরা দেখলাম, আর সেটা জানালো কে? ভিন্ন অভিজ্ঞতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। তারা করলো কি যে এই কনসার্টে নারী এবং পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। কে করেছে? আয়োজক কমিটি। এছাড়া আজানের সময় গান বন্ধ রাখা হয়েছে। এই যাবৎকালীন আমরা আজানের সময় গান বন্ধ হইতে শুনছি, কিন্তু কনসার্টে একদিকে যুবক যুবতীরা নাচানাচি করছে, বিভিন্ন ধরনের রংঢং করছে, গান এনজয় করছে, গানের তালে তালে, হ্যাঁ, হোটো সে ছুলো কভি, মানে এরকম, হ্যাঁ, টানে টানে আমরা উপরের দিকে যাচ্ছি, কখনো দুলছি, আবার ঠিক এর মাঝখানে নামাজের জন্য আমাদের ব্যবস্থা রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মানুষগুলার এই যে আয়োজনের মধ্যে এই জিনিসটা আসলে কতটুকু? এটা অনেকটা ওইরকম হয়ে গেল না যে জামাতের একজন নেতা হিন্দুদের পূজার মধ্যে গিয়া যখন ওই কি বলো যে তিনি ত্রিপিটক পাঠ করে বসলেন, সেটা নিয়ে বিতর্কিত হয়েছিলেন। ভেরিফাইড ফেসবুক দেওয়া আইডিতে কাদের বলছেন, বাঙালি মুসলমান নামাজ পড়ে আসলাম কনসার্ট দেখতে, এখানে এসে দেখলাম নারী পুরুষের জন্য নামাজের ব্যবস্থাও আছে, আবার গান অফ করে রাখছে, আজান দিচ্ছে। তো মোটামুটি এটাকে একটা হালাল কনসার্ট ফিল করানোর চেষ্টা করছে। দেখেন, কনসার্ট ইজ কনসার্ট। এদেশের মানুষ কাওয়ালি যেমন শোনে, এদেশের মানুষ সঙ্গীতকে যেমন ভালোবাসে, ধর্মকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এই দুইয়ের মিক্সিংয়ে যে নতুন অভিনব আইডিয়াটা আসছে যে কনসার্টের মধ্যে নামাজের ব্যবস্থা, বিষয়টাকে আসলে খুব বেশি এটা পজিটিভলি হলো। এখন যারা আয়োজনের এই কাজটা করছেন, বিষয়টাকে আমি জানি না মানে কারা এই ধরনের চিন্তাভাবনা করছেন, কিন্তু এই চিন্তাভাবনাগুলো করে কি আপনারা এখন একটা রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছেন। তো সেখানে আপনাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মানুষ আলোচনা করবে, সমালোচনা করবে। তবে এই কাজটা কনসার্টের জায়গায় কনসার্ট, এদেশে কনসার্ট হচ্ছে, ইসলামিক জলসা হচ্ছে, সেইগুলো আলাদা। যে একটা ইসলামিক জলসা নামাজের আয়োজন করা হয়েছে, ফাইন, কিন্তু গান বাজনা ইসলামে তো এটা হারাম, তাই না? নর্মালি এটা হারাম। আর আমাদের যেই বোনেরা গেছেন, ভাইরা গেছেন, সেখানে বোরকা পরা পর্দা কইরা কয়জন গেছেন? হয়তো 1000-এর মধ্যে 2-4-5 জন, বাকিরা তো বেপরদায় গেছে, কেউ হয়তো পিশাব করে পানিও লয় নাই,
মানে এরকম সংখ্যাটাই কিন্তু আমরা বেশি। সিগারেট খাচ্ছে কেউ, এই করতেছে সেই করতেছে। তো এই পরিবেশের সাথে নামাজের ব্যবস্থা রাখা আমার কাছে মনে হয়েছে এটা একটু অতিরঞ্জিত, যেটা মানুষের কাছে সমালোচনার ইস্যু হয়ে যায়। তো সমন্বয়করা মাঝে মাঝে এমন এমন কাজ করছেন যেগুলা মানে অধিকাংশ কাজগুলো ভালো, বাট তার পাশে ছোট ছোট ভুলগুলো হচ্ছে। তো এরকম বড় কোনো আয়োজন করতে গেলে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের পিছনে সমালোচকদের অভাব নাই। মানুষ আপনাদের ভুল ত্রুটিগুলো ধরবে, কারণ আপনারা গনা বি সামওয়ান। যখন আপনি সামওয়ান হতে যাচ্ছেন, আপনার প্রতিটা পদক্ষেপ খুব হিসেব করে ফেলতে হবে। তো যাই হোক, ছোট ছোট পোলাপাইন আবেগের বসে হয়তো এখানে যারা আয়োজক কমিটির মধ্যে ছিল এই মিক্সিংটা করছে। তবে হ্যাঁ, আজানের সময় গান বন্ধ হয়, এটা আমাদের বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় আমরা দেখছি। আবার হিন্দুদেরও তারা যদি পূজার সময় আমি দেখছি যে তারা মন্দিরে যখন উৎসব থাকে আজানের সময় কিন্তু এটা বন্ধ রাখে, এটা শ্রদ্ধার জায়গাটা আলাদা। তবে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, এটা কেমন জানি একটু অদ্ভুত লাগলো আর কি। সেভেন সিস্টার্সকে অশান্ত করার ছক কিন্তু কার্যত বানচাল করে দিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। আরো স্পেসিফিক্যালি যদি বলি, কাল আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF যে অভিযান চালিয়েছে, তার ফলে কিন্তু মোহাম্মদ ইউনুসকে পাল্টা দেওয়ার যে সময় এসে গেছে তা কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে বারংবার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কাল কি এমন ঘটনা ঘটলো এবং তার ফলেই বা এমন কি হলো যার ফলে অনেক প্রশ্ন কিন্তু একদিনের ব্যবধানে উঠে গেল অন্তত ভারত এবং বাংলাদেশের সীমান্ত সুরক্ষা নিয়ে। কালকে আসাম পুলিশের যে STF তারা প্রায় 8 জন বাংলাদেশের সীমান্তে 8 জনকে গ্রেফতার করেছে, যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে নাশকতার ছক চালানোর ব্যবস্থা করছিল। আসাম থেকে প্রায় 5 জন, ওয়েস্ট বেঙ্গল থেকে 3 জন এবং কেরালা থেকে 2 জনের কাছাকাছি ব্যক্তিত্বকে এখনো অবধি গ্রেফতার করা হয়েছে, যারা নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সদস্য ছিল। অর্থাৎ সেই ঘুরে ফিরে আনসারুল্লাহ বাংলা যারা বারংবার করে ভারতবর্ষের চিকেন স্নেক, শিলিগুড়ি করিডর এবং সেভেন সিস্টার্সকে অশান্ত করার ছক এর আগে অতীতেও করেছে এবং বর্তমানেও করে যাচ্ছে। আসাম পুলিশের পক্ষ থেকে যে অপারেশন করা হয়েছিল সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন প্রঘাট। আর এই প্রঘাটের ফলে কিন্তু 8 জন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সদস্য এবং যারা ভারতের বিভিন্ন জায়গায় স্লিপার সেলকে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছেন তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। পরবর্তীকালে তাদের ফোন, তাদের বাক্যালাপ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য আরো হাতে এসছে তাতে নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। আনসারুল্লাহ বাংলা কি আমি ছোট্ট করে একটু আপনাদের বলে দিই, যারা এই বিষয়ে এর আগে কোনোদিন শোনেননি। আনসারুল্লাহ বাংলা হলো আল কায়দার একটি শাখা সংগঠন। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় আল কায়দা অ্যাক্টিভলি যখন কাজকর্ম করতে পারে না, তখন এই আনসারুল্লাহ বাংলাকে দিয়ে কিন্তু তারা একাধিক সন্ত্রাসবাদী কাজকর্ম করে। এই আনসারুল্লাহ বাংলার যে প্রধান নেতা জসিমউদ্দিন রহমানি, তিনি কিন্তু হাসিনা সরকারের আমলে জেলে ছিলেন। মোহাম্মদ ইউনুস এসে এই জসিমউদ্দিন রহমানিকে কিন্তু জেল থেকে ছেড়ে দেন। আর এখানে কিন্তু যাবতীয় প্ল্যানিং মোহাম্মদ ইউনুসের সেদিনই ধরা পড়ে গেছিল। এই জসিমউদ্দিন রহমানিকে ভারত কিন্তু অনেক আগে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং দিনের পর দিন এই আনসারুল্লাহ বাংলার টিমকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে কার্যত দরবার করেছে ভারতবর্ষ। শুধু তাই নয়, আল কায়দার মতো একজন ডেঞ্জারাস একটা সংগঠন তা কিন্তু বিশ্বের একাধিক দেশে কার্যত নিষিদ্ধ। আর এই আল কায়দারই অন্য ধরনের একটা নাম এই আনসারুল্লাহ বাংলা টিম, যারা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার অ্যাক্টিভলি এই ধরনের কার্যকলাপ করে, যাদের চোখ এখন ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তে অর্থাৎ সেভেন সিস্টার্সকে। কিছুদিন আগে যখন জসিমউদ্দিন রহমানিকে জেল থেকে ছাড়ে, তারপরেই তিনি দুটো বিস্ফোরক কথা বলেছিলেন, একদম প্রকাশ্যে ভিডিও করে। সেই কথা আজকে ভারত এবং বাংলাদেশের সকলের ফোনে হয়তো পৌঁছে গেছে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলাকে আলাদা করে স্বাধীন ঘোষণা করা হোক এবং মোদির যে শাসন ভারতবর্ষ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করে বাংলাকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র তৈরি করতে চায় আনসারুল্লাহ বাংলা। পাশাপাশি তিনি বলেছিলেন চায়নার সহায়তায় তিনি ভারতবর্ষ থেকে চিকেন স্নেককে কেটে দেবেন, অর্থাৎ শিলিগুড়ি করিডরকে তিনি কেটে দিতে পারেন। আর এই ধরনের একজন ডেঞ্জারাস ব্যক্তিকে জেল থেকে ছেড়ে দিয়েছেন মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন ঘটনা নিয়ে সাম্প্রতিক সময় আলোচনা হয়। বাংলাদেশের সাম্প্রতিক সময় এমন কিছু ঘটনা ঘটেছে যাতে আরো দৃঢ়ভাবে এই পুরো বিষয়টা যে মোহাম্মদ ইউনুসের ষড়যন্ত্র তা কিন্তু এস্টাবলিশড হচ্ছে।
মোহাম্মদ ইউনূসের সময় বাংলাদেশ থেকে 3 মাসে সব থেকে বেশি নেতা মানে এই সকল কার্যকলাপের সঙ্গে যুক্ত মানুষ কিন্তু পালিয়ে গেছেন। কিছুদিন আগে ভারতবর্ষ থেকেই জাল পাসপোর্ট বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য এসছে সে তো আরো চমকে যাওয়ার মতো। সেখানে তিনি বলেছেন বাংলাদেশ থেকে একাধিক 27 থেকে 30 বছর ব্যক্তিরা এসে সীমান্ত লাগোয়া অঞ্চলে ঘর ভাড়া নিচ্ছেন এবং তারা ভুয়ো পাসপোর্ট বানিয়ে ভারতের নাগরিক হয়ে যাচ্ছেন। ভারতীয় গোয়েন্দারা মনে করেছিলেন এই যে 27 থেকে 30 বছর ব্যক্তিরা ভারতবর্ষে আসছেন এবং ভারতের নারীকে বিবাহ করে নিচ্ছেন, এর ফলে ভারতবর্ষে হয়তো অন্য কোনো বড় সংগঠন মস্ত বড় কিছু পরিকল্পনা করছে এবং তাদের স্লিপার সেলকে অ্যাক্টিভ করছে। কালকে আসাম পুলিশ কিন্তু যে 8 জনকে গ্রেফতার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে প্রেস কনফারেন্স করেছে সেই একই কথাও কিন্তু তারা বলেছে যে কোনো একটা সংগঠন স্পেশালি এই আনসারুল্লাহ বাংলা তারা কিন্তু তাদের স্লিপার সেলকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে এবং অনেক ভারতীয়কে তারা ফাঁদে ফেলার চেষ্টা করছে। মানে এরা কার্যত ভারতে এসে তাদের টিমকে বড় করার চেষ্টা করছে, তরুণ তরুণীদের টার্গেট করছে এবং তাদেরকে মগজ ধোলাই করে বিভিন্ন জেহাদি কাজকর্ম করানোর চেষ্টা করছে। তা একদম আসাম পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে। এবার প্রশ্ন হলো কিসের জন্য মোহাম্মদ ইউনূস এত বেপরোয়া হয়ে উঠেছেন? 7 সিস্টার্সকে তিনি আক্রমণ করবেন তা তো ক্ষমতা নেওয়ার আগেই তিনি বলেছিলেন, কিন্তু 7 সিস্টার্সকে আক্রমণ করার জন্য ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন না, কেন এই সকল অসৎ পন্থা অবলম্বন করছেন? কেন দিনের পর দিন ভারতের সীমান্তকে অশান্ত করে ভারতকে যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছেন? এই ঘটনার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, ভারতের বিদেশ মন্ত্রক যে চুপ করে বসে থাকবে না তা কিন্তু এখন ইজিলি জলের মতো পরিষ্কার। অন্তত ভারতের সুরক্ষার প্রশ্নে যারা অতীতে বিভিন্ন ঘটনা ঘটিয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করেছে, ভারত কিন্তু প্রয়োজনে তাদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকও করেছে। আর এই ধরনের বড় নাশকতার ছক যখন এক্সপোজড হয়ে যায়, অন্তত আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের সমতুল্য বাংলাদেশ যে পৌঁছে গেছে তা কিন্তু আজকে পরিষ্কারভাবে বলা যাচ্ছে। শেখ হাসিনা হয়তো ঠিকই বুঝেছিলেন। শেখ হাসিনা কিছুদিন আগে কি বলেছিলেন আমি নিঃসন্দেহে আপনাদের বলবো, তাহলে বুঝবেন শেখ হাসিনা কত বড় রাজনীতিবিদ যে তিনি ভারতে বসেও বর্তমানে এই বাংলাদেশ সরকারের যে কার্যকলাপ এবং তাদের পিছনে আসল যে প্রশ্রয়দাতা মদতদাতা তিনি কিন্তু অনুমান করে একটি স্টেটমেন্টও দিয়েছিলেন ঠিক 2 দিন আগে, যা আজকে আমার এই ভিডিওতে একদম তাৎপর্যপূর্ণ এবং সমর্থকভাবে মিলিয়ে দিতে পারি। তবে আসাম পুলিশ বলেছেন ফারহানা ইসরাক এই ব্যক্তিটি নাকি বাংলাদেশে বসে এই পুরো নাশকতার ছক করছিল, যিনি আনসারুল্লাহ বাংলার প্রধান নেতা জসিমউদ্দিন রহমানের ডান হাত। আর এই ফারহান ইসরাক ভারতে মোহাম্মদ ফারহাদি এই নামক একটি ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল, যিনি কিনা বাংলাদেশের রাজশাহী অঞ্চলের বাসিন্দা। অর্থাৎ বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল ইত্যাদি নামক জায়গা থেকে বসে ভারতের 7 সিস্টার্স উত্তর পূর্ব অঞ্চলকে ক্রমাগত আক্রমণের ছক করে যাচ্ছে যেই সংগঠন, সেই সংগঠনের মাস্টার মাইন্ড প্রধান নেতাকে জেল থেকে ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস, যিনি আবার জেল থেকে বেরিয়ে ভারতবর্ষকে উড়িয়ে দেওয়ার মতো একটা হুমকিও কিছুদিন আগে দিয়ে বসেছিলেন। এবার বলি শেখ হাসিনা কি বলেছিলেন, কেন শেখ হাসিনার কথাকে ভারতবর্ষকে যথেষ্ট গুরুত্ব সহকারে ভাবতে হবে। ভারতবর্ষ বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স হয়তো দূর থেকে দেখছে, মনে রাখতে হবে শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষের ইন্টারনাল পলিটিক্সকে যেভাবে দেখেছেন, বাংলাদেশের এই রাজনৈতিক অশান্তকর পরিবেশকে যেভাবে তিনি ব্যাখ্যা করতে পারেন, ভারতবর্ষ কেন বিশ্বের অন্য রাজনৈতিক প্রাঙ্গণের নেতারাও হয়তো সেইভাবে বাংলাদেশের পলিটিক্সকে বুঝতে পারবেন না। তাই এক্ষেত্রে শেখ হাসিনা যা বলেছেন আমার মনে হয় ভারতের সুরক্ষার যারা দায়িত্বে আছে সেই কথাটাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং ভারতের সুরক্ষার প্রশ্নে কোনো রকম মোহাম্মদ ইউনূসকে এক চুলো জায়গা যেন না ছাড়া হয়, সেরকমই হয়তো আমার মনে হচ্ছে। ঠিক 2 দিন আগে শেখ হাসিনা কি বলেছিলেন জানেন? শেখ হাসিনা বলেছিলেন আপনারা খেয়াল রাখবেন কারোর কথায় দেশবাসীর উপর অন্যায় জুলুম করলে শান্তি রক্ষা মিশনের স্থান পাবেন না, দেশের তখন বদনাম হবে। আর এই কথাগুলো শেখ হাসিনা কিন্তু বলেছিলেন সেনা প্রধানকে উল্লেখ করে। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন সেনাবাহিনী যেন কোনোভাবেই এই ইউনূস সরকারের এই ধরনের কার্যকলাপকে স্বীকৃতি না দেয়, মান্যতা না দেয়। তিনি আরো কথা বলেছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশের তরুণ সেনা অফিসারদের সতর্ক করতে চাই, বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র, জঙ্গিদের অভয়ারণ্য। মোহাম্মদ ইউনূস জঙ্গিদের দিয়ে সরকার চালাচ্ছেন, প্রশাসনের সর্বত্র তারা ছড়ি ঘোরাচ্ছে। এই সরকার
প্রশাসনের সঙ্গে সহযোগিতা করলে ভবিষ্যতে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে ডাক পাবেন না। অর্থাৎ পরিষ্কারভাবে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছিলেন সেনাপ্রধানের যে অভিসন্ধি, অর্থাৎ শান্তিরক্ষা মিশনে যাওয়া এবং সেখান থেকে বিপুল পরিমাণ টাকা রোজগার করা, সেই অভিসন্ধি কিন্তু শেখ হাসিনা কার্যত বুঝতে পেরে দেশের তরুণ সেনা কর্তাদের এই ধরনের কথা বলেছেন ঠিক দুদিন আগে। আর দুদিন পরেই আসাম পুলিশের এই রকম দুর্ধর্ষ অভিযান। মেলাতে পারেন শেখ হাসিনার কথা এখানে কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্ব সহকারে আমি অন্তত এই কথাগুলো মেরিট খুঁজে পাই, তার কথা আজকে আমি আপনাকে বলে দিলাম। যখন তিনি বলছেন বাংলাদেশের রাষ্ট্রতেই এখন র্যাডিকালাইজেশন এবং উগ্র মৌলবাদ, যা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থ্রেট। আর এখানে দাঁড়িয়ে কিন্তু সেনাবাহিনীর উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত সেনাপ্রধানের সাথে শেখ হাসিনার যে সম্পর্ক, তা কিন্তু এখন বর্তমান সময়ে সব থেকে বেশি চর্চার বিষয়। কেন সেনাপ্রধান শেখ হাসিনাকে প্রোটেক্ট করেননি, কেন দেশ ছেড়ে যেতে বাধ্য করেছেন, কেনই বা শেষ ইচ্ছা মতো একটি ভিডিও প্রকাশ করতে দেননি, সেই বিষয় নিয়ে যখন এই চর্চাগুলো হচ্ছে, তখনই কিন্তু শেখ হাসিনা এবার সেনাপ্রধানের হাড়িটা কিন্তু কার্যত আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিয়েছেন। তিনি আরো বলেছেন, শান্তিরক্ষা মিশনে কোনো সেনাবাহিনীকে নেওয়ার আগে দেখা হয় তাদের বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে কাজ করার অভিযোগ, সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন, দেশবাসীর প্রতি অন্যায় অবিচারে সহযোগিতা করার নজির আছে কিনা। অর্থাৎ সেনাপ্রধানকে উল্লেখ করে স্পষ্টভাবে তিনি বলেছেন, আপনি দেশবাসীর সঙ্গে অন্যায় করছেন, নির্যাতন নিপীড়নকে প্রশ্রয় দিচ্ছেন। সে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে হয়তো আপনি যেতে পারেন, কিন্তু তার আগে আপনার যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনি বাধা পড়ে যাবেন। সরকারের আমলেই ভারতের পশ্চিমবঙ্গে বিদ্রোহী সংগঠন বিস্তার লাভ করেছিল। ভারতীয় গোয়েন্দাদের মতে পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবে দুশ্চিন্তার কারণ ভারতের, কারণ তাতে ভারতের পূর্ব ও পশ্চিম দুই দিকে পাকিস্তান ও বাংলাদেশের মতো প্রতিবেশী থাকবে। এমনিতেই ভারতের 7 সিস্টার্স নিয়ে দুশ্চিন্তায় আছে, তার উপরে পাকিস্তান ও বাংলাদেশের গভীর বন্ধুত্ব ভারতের কতটা টেনশন বাড়িয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে ঘিরে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুকুটে যুগ হচ্ছে একটার পর একটা সাফল্যের পলক। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এখনো ভারতে রয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের মানুষ এক নতুন বাংলাদেশ পেয়েছে। এদিকে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটছে। এই উন্নয়নে এতদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারত ও আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে হাঁটায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে ভারত। এমনকি ভারতীয় গোয়েন্দারাও আতঙ্কে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। গতকাল 18 ডিসেম্বর কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। পত্রিকাটি বলছে, সাম্প্রতিক বাংলাদেশের পালাবদলের পরিস্থিতি বদলে গেছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পথে বাংলাদেশ এগুনোর কৌশল নিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের ফ্রিতে ভিসা এবং আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে। এতে তেলে বেগুনে জ্বলে উঠছে ভারত। এই পরিস্থিতিতে অনেকটা দুশ্চিন্তায় আছে ভারতের গোয়েন্দারা। 1971 সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করেছে। সেই জাহাজ আবারও আসছে দ্বিগুণ কন্টেনার নিয়ে বাংলাদেশে। জাহাজটি দ্বিতীয়বার বাংলাদেশে আসছে বলে গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারত। এবং ভারতের পূর্ব এবং পশ্চিম দুদিকে পাকিস্তান ও বাংলাদেশ এক হয়ে একটা চাপে রাখতে পারে বলে তাদের ধারণা। গোয়েন্দাদের একাংশের আশঙ্কা, ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানিরা এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে তারা। ভারতীয় গোয়েন্দাদের একাংশ এটিও বলেছেন, ভারত পাকিস্তান সীমান্তে সবসময় বিএসএফ থাকে, নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকে সেনাবাহিনী। স্পর্শকাতর দেশ হয় নজরদারি অনেক কঠিন। কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কম থাকায় এবং ভৌগোলিক কারণে নজরদারি তুলনামূলক কম, তাই অনেকটাই টেনশনে আছে ভারতের গোয়েন্দারা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার
পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। কদিন আগে আসাম, ত্রিপুরা সহ ভারতের কিছু অংশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সেই স্ট্যাটাসের সাথে একটি ম্যাপের ছবিও যুক্ত করেছিলেন তিনি, জানিয়ে শুরু হয় বিতর্ক। সমালোচনার মুখে পরে স্ট্যাটাসটি তার ভেরিফাইড আইডি থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু তাতেও থামেনি আলোচনা। এবার এ নিয়ে মুখ খুলেছে ভারত। পোস্টটি নিয়ে কি বলছে দেশটি, জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে ইসকনের সাবেক নেতা চিন্ময় ইস্যুতে সেই ফাটলে আরও চিড় ধরে। এর মধ্যে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াতে একের পর এক মিথ্যা আর গুজব ছড়িয়ে দুদেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে, জানিয়ে উদ্বেগ বাড়ছে দুদেশের মাঝেই। সেই সাথে 16 ডিসেম্বর বিজয় দিবসে স্বয়ং মোদির এক এক্স পোস্ট ঘিরে ক্ষোভ বাড়ে বাংলাদেশের। এদিকে বিজয় দিবসের রাতে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। 1947 সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি লেখেন, নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে। তবে কয়েক ঘন্টার মধ্যেই ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়, কিন্তু পোস্টটি সরিয়ে নিলেও বিতর্ক যেন থামে না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবার মাহফুজ আলমের ওই স্ট্যাটাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। 20 ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিবাদ জানিয়ে বলেছেন, এ ধরনের বক্তব্য জনসম্মুখে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে। মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক পথে আওয়ামী লীগ চড়া সুর শেখ হাসিনার গত 6 আগস্টের পর থেকে আমরা বাংলাদেশে যে পরিস্থিতি দেখেছিলাম, তারপর হাসিনা তিনি দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিচ্ছেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে আপনারা জানেন পথে নেমেছে আওয়ামী লীগ। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এইসব বিষয় নিয়ে মানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনেক কথাই বলতেছে, ডক্টর ইউনূসের কাছে দাবি করতেছে এবং ডক্টর ইউনূসকে অনেক রিকোয়েস্ট করতেছে যাতে তাদের 3টি দাবি ডক্টর ইউনূস মেনে নেন এবং আমাদের দেশটাকে স্বাভাবিক করেন। গাইজ, এই শিক্ষার্থীদের সম্পূর্ণ কথাগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং এই নিয়ে আরও অনেক নেতাকর্মী সহ আরও অনেকে যে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, এইসব নিয়েও কিন্তু অনেক কথা বলতেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা ঝামেলা চলেছে সেই ঝামেলাটি নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? তারা যে এইসব কাজ করতেছে, সাধারণ শিক্ষার্থীরা যে রাজপথে নেমে বারবারই কিন্তু যে কোনো একটা কিছু হলেই তারা রাজপথে নামে এবং তারা আন্দোলন করে, শুধু শিক্ষার্থীরা নয়, সবাই কিন্তু এইসব কাজকর্ম করে। এখন শিক্ষার্থীরা তো উচিত একটা মানে তাদের যৌক্তিক 2-3টি দাবি নিয়ে তারা রাজপথে নামে এবং ডক্টর ইউনূসকে তারা মানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানে তারা তাদের দাবিগুলো ডক্টর ইউনূসের কাছে প্রকাশ করতেছে রাজপথের মধ্যে। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।